হ্যালো ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। বাংলা ইলেকট্রনিক্সের আরেকটি নতুন ভিডিওতে আমি মোহাম্মদ মিল্লাত হোসাইন আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটির বিষয় ক্যাপাসিটর। যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ শিখতে চান তাদের অবশ্যই ক্যাপাসিটর সম্পর্কে ধারণা থাকতে হবে। একটি ক্যাপাসিটর কিভাবে তৈরি, একটি ক্যাপাসিটর কিভাবে কাজ করে, ক্যাপাসিটর সার্কিটে কিভাবে লাগাতে হয় বা কিভাবে সংযোগ করতে হয়, প্রত্যেকটি বিষয়ে আপনাকে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, না হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রথমে আমরা জানব ক্যাপাসিটর সম্পর্কে। ক্যাপাসিটরটি আসলে কি? ক্যাপাসিটর একটি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। এটা কিভাবে তৈরি করা হয় বা এটার সংজ্ঞা কী? ক্যাপাসিটরের সংজ্ঞা ঠিক এভাবে দেওয়া যেতে পারে: দুইটি পরিবাহী পাতের মধ্যে একটি অপরিবাহী পাত রেখে যে কম্পোনেন্ট তৈরি করা হয় বা যে ডিভাইস তৈরি করা হয় তাকে ক্যাপাসিটর বলা হয়। অতীতকালে একে কন্ডেন্সার বলা হতো, ইলেকট্রিক্যাল কন্ডেন্সার, বা বাংলা এটাকে ধারক বলা হয়। আমরা ক্যাপাসিটরের ধারণা সম্পর্কে জানতে পারলাম বা ক্যাপাসিটরের সংজ্ঞা সম্পর্কে জানতে পারলাম। এখন অনেকে বলতে পারেন ক্যাপাসিটেন্স কি? একটি ক্যাপাসিটরের চার্জ ধারণ ক্ষমতাকে তার ক্যাপাসিটেন্স বলা হয়, বা একটি ক্যাপাসিটরের বৈশিষ্ট্যকে তার ক্যাপাসিটেন্স বলা হয়। ধরুন, একটি ক্যাপাসিটরের চার্জ ধারণ ক্ষমতা যত বেশি হবে তার ক্যাপাসিটেন্স তত বেশি হবে। আবার একটি ক্যাপাসিটরের চার্জ ধারণ ক্ষমতা যত কম হবে তার ক্যাপাসিটেন্স তত কম হবে। এখন অনেক ক্যাপাসিটরের গায়ে লেখা থাকবে 50 ভোল্ট 4700 ইউএফ। এর মানে এই ক্যাপাসিটরটির মধ্যে 50 ভোল্ট দিতে পারবো। আমরা 1 ভোল্ট থেকে 50 ভোল্ট পর্যন্ত দিতে পারবো। এবং এর গায়ে যদি লেখা থাকে 4700 ইউএফ বা মাইক্রোফ্যারাড, তাহলে এর ক্যাপাসিটেন্স হবে 4700 মাইক্রোফ্যারাড, বা এর ধারণ ক্ষমতা 4700 মাইক্রোফ্যারাড। এখন আসি, অনেক ক্যাপাসিটরে লেখা থাকতে পারে 25 ভোল্ট 2200 ইউএফ বা মাইক্রোফ্যারাড, অর্থাৎ সেই ক্যাপাসিটরটির মধ্যে আমরা 1 ভোল্ট থেকে 25 ভোল্ট ডিসি দিতে পারবো, এবং এর ক্যাপাসিটেন্স বা ধারণ ক্ষমতা 2200 ইউএফ বা মাইক্রোফ্যারাড। এবার আসি, ক্যাপাসিটরকে বিভিন্নভাবে ভাগ করা যায়, অর্থাৎ ক্যাপাসিটর আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। যার প্রথমটি হলো ইউএফ বা মাইক্রোফ্যারাড, দ্বিতীয়টি ন্যানোফ্যারাড এবং তৃতীয়টি পিকোফ্যারাড। এটা আমরা এভাবে বলতে পারি, আমরা কোনো কিছু কেজির মাপে প্রকাশ করলে প্রথমে আমরা বলি 1 কেজি, সেটাকে আমরা গ্রামে প্রকাশ করলে আমরা বলি গ্রাম, এবং গ্রামটাকে আমরা ভাগ করলে আমরা পাই মিলিগ্রাম। ঠিক একইভাবে ক্যাপাসিটর আমরা প্রথমে বলবো ইউএফ বা মাইক্রোফ্যারাড, তারপরে আসবে ন্যানোফ্যারাড, এবং ন্যানোফ্যারাডকে ভাগ করলে আমরা পাবো পিকোফ্যারাড। এখন আমরা বেশ কয়েকটি ক্যাপাসিটরের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। স্ক্রিনের সামনে এখন দেখতেছেন একটি ক্যাপাসিটর, এটাকে বলা হয় ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, অর্থাৎ এই ক্যাপাসিটরটি তৈরি করার জন্য ইলেকট্রোলাইট পদার্থ ব্যবহার করা হয়, যার কারণে একে ইলেকট্রোলাইট ক্যাপাসিটর বলা হয়। ক্যাপাসিটর আবার এদিক দিয়ে দুইটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ অনেক ক্যাপাসিটরে দেখবেন পোলারিটি থাকে না। পোলারিটি অর্থাৎ ক্যাপাসিটরের পজিটিভ নেগেটিভ থাকে না। সেই ক্যাপাসিটরটি সার্কিটের সঙ্গে যে কোনোভাবে লাগালেই হলো, অর্থাৎ ঘুরিয়ে লাগালেও সমস্যা হয় না। কিন্তু যে সকল ক্যাপাসিটরের পোলারিটি থাকে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ থাকে, সে সকল ক্যাপাসিটরে অবশ্যই আমাদের সার্কিটের সঙ্গে দেখে লাগাতে হবে। সার্কিটের যেখানে পজিটিভ টার্মিনাল দেওয়া রয়েছে ক্যাপাসিটরের পজিটিভ পিন ঠিক সেই স্থানে লাগাতে হবে, এবং সার্কিটের যেখানে নেগেটিভ পিন দেওয়া রয়েছে সেখানে ক্যাপাসিটরের নেগেটিভ পিনই লাগাতে হবে। আমরা যদি সার্কিটের সঙ্গে ক্যাপাসিটরটিকে ঘুরিয়ে লাগাই, অর্থাৎ উল্টা করে লাগাই, তো সেক্ষেত্রে সেই ক্যাপাসিটরটি কিন্তু ব্লাস্টও করতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা মোটামুটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর সম্পর্কে জানলাম। এখন স্ক্রিনের সামনে আপনারা দেখছেন একটি সবুজ ধরনের ক্যাপাসিটর। এগুলোকে মাইকা ক্যাপাসিটর বলা হয়। এ সকল ক্যাপাসিটর গায়ে সাধারণত এদের মান দেওয়াই থাকে, এবং এদের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ দিতে হবে সেটা দেওয়াই থাকে। তো স্ক্রিনের সামনে এখন আপনারা দেখতেছেন 10NJ, অর্থাৎ এটা 10 ন্যানোফ্যারাড ক্যাপাসিটর। শেষে যে অথবা কে থাকতে পারে। আমরা যেমন রেজিস্টরের
শেষে একটি সোনালী কালার দেওয়া থাকলে সেটাকে আমরা ±5% ধরে নিই। ঠিক একইভাবে ক্যাপাসিটরেরও কিন্তু কম বেশি থাকে যে মানটি, অর্থাৎ এখানে যে 10N লেখা রয়েছে এর মানে এটার থেকে 10% যদি জে থাকে তাহলে 5% কম বেশি হবে, এবং এখানে যদি কে থাকতো এনের পরে তাহলে এটা 10% কম বেশি হতো, অর্থাৎ জে মানে ±5% এবং কে এর মানে ±10%। এবং পরবর্তীতে দেখুন লেখা রয়েছে 100, এর মানে এই ক্যাপাসিটরটি যে সার্কিটের মধ্যে 100 ভোল্ট অথবা তার নিচে ভোল্ট রয়েছে সে সকল সার্কিটে এই ক্যাপাসিটরটি ব্যবহার করতে পারবো, কিন্তু 100 ভোল্টের বেশি সার্কিটে কিন্তু এই ক্যাপাসিটরটি আমরা ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের সার্কিটে যদি 10N প্রয়োজন হয় কিন্তু ওই সার্কিটটিতে 220 ভোল্টের ওপরে ব্যবহার করা হয়েছে বা 220 ভোল্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ক্যাপাসিটরটির মান হবে 10N, কিন্তু এখানে লেখা থাকবে 200 ভোল্ট অথবা 400 ভোল্ট। তাহলে আমরা বুঝতে পারবো এই ক্যাপাসিটরটির মান 10N, কিন্তু এটা 400 ভোল্টের ক্যাপাসিটর। এখন আমরা এই ক্যাপাসিটরটি শুধুমাত্র 100 ভোল্টের নিচে যে সার্কিটগুলি রয়েছে সেই সার্কিটেই কিন্তু এই ক্যাপাসিটরটি ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা এই মাইকা ক্যাপাসিটর সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন স্ক্রিনের সামনে আপনারা দেখতেছেন কি বলা হয় পিএফ। এগুলো প্রত্যেকটিকেই কিন্তু বলা হয় ক্যাপাসিটর, কিন্তু এদের মান আমি আপনাদেরকে বললামই। প্রথমত মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড এবং পরবর্তীতে পিকোফ্যারাড। এ সকল ক্যাপাসিটরের মান এতটাই কম, মানে খুবই ছোট, এদেরকে 1000 দিয়ে ভাগ করতে করতে এরা এতটাই ছোট যে এদের মান পিকোফ্যারাড দ্বারা প্রকাশ করতে হচ্ছে। তো এ সকল ক্যাপাসিটরের গায়ে বিভিন্ন ধরনের মানই দেওয়া থাকে। তো এটার গায়ে দেখুন লেখা রয়েছে 104, অর্থাৎ এটা একটি 104 পিএফ। যে সকল সার্কিটে 104 লেখা থাকবে 104 পিএফ, সেখানে এ সকল ক্যাপাসিটর আমরা ব্যবহার করব। এ সকল ক্যাপাসিটরের সাধারণত প্লাস মাইনাস থাকে না, যে কোনোভাবে ঘুরিয়ে লাগালেও কোনো সমস্যা নেই। এবার আসি ক্যাপাসিটরের একক সম্পর্কে। ক্যাপাসিটরের একককে বলা হয় ফ্যারাড, একে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিটরের বেশ কিছু সংকেত আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এ সকল সংকেত দেখেই কিন্তু আমাদের যে সকল ক্যাপাসিটর রয়েছে এগুলি আমাদের সার্কিট বোর্ডের সঙ্গে লাগাতে হয়, অর্থাৎ সার্কিট বোর্ডে কিন্তু এ সকল সংকেত প্রিন্ট করে দেওয়া থাকে, সেখানে আমাদের ক্যাপাসিটরগুলি দেখে দেখে লাগাতে হবে। এবার আসি ক্যাপাসিটরের সতর্কতা সম্পর্কে। ক্যাপাসিটরটি সার্কিটে লাগানোর সময় অবশ্যই আমাদের ক্যাপাসিটরটি পরিমাপ করে নিতে হবে। মাল্টিমিটারের সাহায্যে আমরা ক্যাপাসিটর পরিমাপ করে নেব। এর আগে আমার একটি ক্যাপাসিটর সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওতে আমি ক্যাপাসিটরের A to Z বর্ণনা করেছি। তো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে মাল্টিমিটারের সাহায্যে এবং সিরিজ লাইনের মাধ্যমে ক্যাপাসিটর আপনারা পরিমাপ করবেন। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন, তাহলে আশা করি ক্যাপাসিটর সম্পর্কে আপনারা আরও ধারণা পেয়ে যাবেন। আমরা জানব ক্যাপাসিটরের বেশ কয়েকটি সতর্কতা। ক্যাপাসিটর যখন আমরা সার্কিটের সঙ্গে লাগাবো, সার্কিটের সঙ্গে লাগানোর পূর্বে অবশ্যই ক্যাপাসিটরটি পরিমাপ করে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় ক্যাপাসিটরের ভিতরে যে টার্মিনালগুলি রয়েছে এগুলি শর্ট হয়ে যেতে পারে, অথবা ইলেকট্রোলাইটের স্বল্পতার কারণে এটা শর্ট হয়ে যেতে পারে, অথবা সার্কিট ওপেন থাকতে পারে। সেক্ষেত্রে ক্যাপাসিটরটি কিন্তু কাজ করবে না, অথবা ক্যাপাসিটরটি যদি শর্ট থাকে সেক্ষেত্রে আমাদের সার্কিটটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই সার্কিটে লাগানোর পূর্বে আমাদের ক্যাপাসিটরটি পরিমাপ করে নিতে হবে ক্যাপাসিটরটি ভালো আছে কিনা নষ্ট রয়েছে। এবার ক্যাপাসিটরটি যদি পোলারাইজ বিশিষ্ট হয়, অর্থাৎ ক্যাপাসিটরটি যদি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল বিশিষ্ট হয়, সেক্ষেত্রে সার্কিটে লাগানোর পূর্বে অবশ্যই আমাদের ক্যাপাসিটরের পজিটিভ পিন এবং নেগেটিভ পিন দেখে লাগাতে হবে। এখন আমরা যদি ক্যাপাসিটরটি উল্টা করে লাগাই, ভুল সংযোগের কারণে কিন্তু আমাদের ক্যাপাসিটরটি বাস্ট করতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ক্যাপাসিটর সম্পর্কে আমার আরেকটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে ক্যাপাসিটর কত প্রকার এবং কিভাবে ক্যাপাসিটর পরিমাপ করতে হয় মাল্টিমিটারের সাহায্যে এবং সিরিজ লাইনের মাধ্যমে, তো আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বা ইলেকট্রনিক্স রিলেটেড এ ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।